শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়কাল নিয়ে, যার কেন্দ্রে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ভাবাদর্শ। আমি মূলত তিনটি বিষয়ে আলোকপাত করব। প্রথমত চৈতন্য চরিত কাব্য নিয়ে, দ্বিতীয়ত বৈষ্ণব পদাবলী নিয়ে এবং তৃতীয়ত অনুবাদ ও অনুসারী সাহিত্য নিয়ে। শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বেঙ্গলি মাইনর সাবজেক্টের ইউনিট 2-এ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে। ইতিমধ্যে আমাদের ইউনিট 1-এর টপিকগুলোর উপর আলোচনা হয়েছে এবং ক্লাসটি ইউটিউবে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, তাহলে ক্লাসটির একটি ধারাবাহিকতা পাবে। আর ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে চৈতন্য চরিত কাব্য, বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ। তো চৈতন্য চরিত কাব্য বলতে আমরা কোনগুলোকে বুঝি? তো চৈতন্য চরিত কাব্য হচ্ছে সেই সব জীবনী সাহিত্য যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও অলৌকিক কার্যকলাপকে ভিত্তি করে রচিত হয়েছে। তো এই ধারাটি কেবলমাত্র জীবনীই নয়, এটি চৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব ধর্ম এবং ভক্তি আন্দোলনের একটি ঐতিহাসিক দলিল আমরা বলতে পারি। তো আমরা আলোচনা করব বৃন্দাবন দাসকে নিয়ে। তো বৃন্দাবন দাস তিনি চৈতন্য ভাগবত রচনা করে বিখ্যাত হয়েছেন। তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে বৃন্দাবন দাস রচিত কাব্যের নাম কি? উত্তর কি হবে? চৈতন্য ভাগবত। তো বৃন্দাবন দাসের একটা উপাধি রয়েছে। কি উপাধি? বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়। এটা মনে রাখবে কিন্তু, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর কি হবে? বৃন্দাবন দাস। তো বৃন্দাবন দাস যে কাব্য রচনা করেছেন তার কাব্যের নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য এই নামের পরিবর্তন করে ফেলেছেন। তিনি এটার নাম দিয়েছেন চৈতন্য ভাগবত। তো এটাকে প্রথম পূর্ণাঙ্গ চৈতন্য জীবনী গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। তো এর বিষয়বস্তু কি, অর্থাৎ এই কাব্যের মধ্যে কি রয়েছে? এতে মূলত চৈতন্যদেবের আদি এবং মধ্যলীলা, বিশেষ করে জন্ম থেকে তার যে সন্ন্যাস গ্রহণ, ওই সময় পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। তো বৃন্দাবন দাস তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য ছিলেন। তো তার গ্রন্থে চৈতন্যদেবের মহিমা এবং অলৌকিক দিকটি প্রাধান্য পেয়েছে। আর দ্বিতীয়ত কৃষ্ণদাস কবিরাজ, তিনিও বিখ্যাত। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে তার গ্রন্থের নাম। অর্থাৎ বৃন্দাবন দাসের পরে যে কৃষ্ণদাস কবিরাজের কথা আমরা বলছি, এই কৃষ্ণদাস কবিরাজও তিনি চৈতন্য মহাপ্রভুর উপর তার জীবনী কাব্য রচনা করেছেন। তার কাব্যের নাম হচ্ছে কি? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো তার উপাধি ছিল কি? কবিরাজ উপাধি। আর তিনি যে গ্রন্থ রচনা করেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এটি চৈতন্য চরিত কাব্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এতে কাব্যরস, তারপর ঐতিহাসিকতা, ধর্মতত্ত্ব এবং যে দার্শনিক গভীরতা, এগুলোর একটা অপূর্ব সমন্বয় ঘটেছে। এই গ্রন্থ তার 3টি খণ্ড, অর্থাৎ 3টি ভাগে বিভক্ত রয়েছে তার এই গ্রন্থটি। কোন 3টি? যেমন প্রথম খণ্ডের নাম হচ্ছে আদি লীলা। তো এই আদি লীলার মধ্যে কি রয়েছে? চৈতন্যদেবের বাল্যকাল এবং ব্রজলীলার যে তত্ত্বগুলো, এগুলো রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কি? মধ্যলীলা। মধ্যলীলার মধ্যে কি রয়েছে? তার সন্ন্যাস গ্রহণ, তিনি যে তীর্থ ভ্রমণ করতে গেছেন সে কাহিনী, এবং নীলাচল লীলাগুলো বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে। আর অন্তলীলা, যেটা হচ্ছে শেষ খণ্ড, তো এখানে কি রয়েছে? এখানে শেষ জীবনের অপ্রকট লীলা এবং রাধাকৃষ্ণের যে মিলন তত্ত্ব, তার দার্শনিক ব্যাখ্যা রয়েছে এখানে। তবে বিশেষত্ব রয়েছে তার এই গ্রন্থের। তো কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসের অসমাপ্ত কাজকে সমাপ্ত করেছেন। অর্থাৎ বৃন্দাবন দাস যে কাজ সমাপ্ত করে যেতে পারেননি, কৃষ্ণদাস কবিরাজ সে কাজকে কি করেছেন? সম্পূর্ণ করেছেন। এবং চৈতন্য লীলার দার্শনিক এবং তাত্ত্বিক যে দিকগুলো, ওইগুলো গভীর পাণ্ডিত্যের সঙ্গে তিনি তুলে ধরেছেন। তো তার গ্রন্থটাকে আমরা চৈতন্য উত্তর ভক্তি আন্দোলনের ভিত্তি হিসেবে ধরে নিতে পারি। তো
তো এবার আমরা আলোচনা করব, আমাদের সিলেবাসে রয়েছে দ্বিতীয় যে পার্টটি ইউনিট 2 এর মধ্যে বৈষ্ণব পদাবলী। তার মধ্যে অনুবাদ এবং অনুসারী বিভিন্ন সাহিত্য এবং বিশেষ উল্লেখপূর্বক জ্ঞান দাস, গোবিন্দ দাস, অদ্ভুত আচার্য, কাশিরাম দাস, চন্দ্রাবতী, দৌলত কাজী, আলাওল, তাদের সম্পর্কে আমরা সংক্ষেপে ধারণা নেব। তো চৈতন্যদেবের প্রভাবেই বাংলা সাহিত্যে এই বৈষ্ণব পদাবলী একটা নতুন মাত্রা লাভ করেছিল। তো এছাড়া বিভিন্ন সংস্কৃত এবং অন্যান্য ভাষার সাহিত্য বাংলায় অনুদিত হয়েছে এবং অনুসৃত হয়েছে। তো বৈষ্ণব পদাবলী কোনগুলোকে আমরা বলবো? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, এই রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে রচিত কিছু গীতি কবিতা, এগুলোকে আমরা সাধারণত বৈষ্ণব পদাবলী বলে থাকি। তো চৈতন্যদেব এই প্রেমলীলার মধ্যে ঈশ্বর প্রেমের গভীর অনুভূতি খুঁজে পেয়েছিলেন, আর তাকে নিয়ে বা তার যে ধারণা বা তার যে বিশেষত্ব, এগুলোকে নিয়েই রচনা করেছিলেন এই সমস্ত কবিরা বা পণ্ডিতরা। যেমন জ্ঞানদাসের কথা যদি আমরা বলি, জ্ঞানদাস তিনি মনোহর রীতির কবি। বাংলা সাহিত্যে জ্ঞানদাসকে মনোহর রীতির কবি বলা হয়। তিনি রাধার বিরহ এবং কৃষ্ণকে মানুষের মতো করে উপস্থাপন করায় সিদ্ধহস্ত ছিলেন। অর্থাৎ অপূর্ব সুন্দরভাবে তিনি রাধার বিরহ এবং কৃষ্ণকে তিনি আমাদের যে লোকসমাজের যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের সেই প্রতিনিধি হিসেবেই তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যখন রাধাকে দেখেছি, কৃষ্ণকে দেখেছি, তাদেরকে কিন্তু ভগবান রূপে আমরা কমই দেখেছি, আমরা তাদেরকে দেখেছি মানুষ রূপে। অর্থাৎ মানুষ রূপে তাদের মধ্যে অসাধারণ মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলেছেন এই লেখকরা। অর্থাৎ আমাদের মনুষ্য সমাজের যে কিছু ভালো প্রতিনিধি, যারা আমাদের মনুষ্য সমাজকে শিক্ষা দেন, ওই রকম প্রতিনিধি হিসেবে মানুষ রূপেই কৃষ্ণকে উপস্থাপন করেছেন। কৃষ্ণকে কিন্তু আমরা ভগবান রূপে দেখিনি, মানুষ রূপেই দেখেছি, জীবন্ত মানুষ রূপে। এবং তার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, তার কাছ থেকে আমরা রীতি-নীতি শিখেছি, তার কাছ থেকেই কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে কিভাবে আমরা চলবো সেই পাথেও আমরা পেয়েছি। তো তিনি সহজ সরল ভাষায় পদ রচনা করেছেন এবং তার যে পদগুলো, এগুলোতে আবেগ এবং মাধুর্যের প্রকাশ ঘটেছে। প্রত্যেকটা পদ আমরা যখন পড়েছি বা তোমরা যখন পড়বে, দেখবে এগুলোর মধ্যে একটা অসাধারণ মাধুর্য রয়েছে, অসাধারণ ছন্দরীতি রয়েছে। তো পড়তে তোমাদের ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কাহিনীর বিন্যাস তো অসাধারণ। এবার আসি আমাদের গোবিন্দ দাসের কথা। তো গোবিন্দ দাস, এই গোবিন্দ দাসকেও কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। তাকে বিদ্যাপতির ভাবশিষ্যও বলা হয়। তিনি ঝুলন, তারপর অভিসার, তারপর বাসক সজ্জা, এগুলো হচ্ছে এক একটা পর্যায় বাংলা সাহিত্যে। এই সমস্ত পর্যায়ে তিনি পদ রচনা করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। তবে কিছু বিশেষত্ব ছিল, যেমন কীরকম? যেমন তিনি ব্রজবুলি ভাষায় চমৎকার পদ রচনা করেছেন, যা ছিল সুর এবং ছন্দের দিক থেকে অত্যন্ত মনোগ্রাহী। তো তার পদগুলোতে চিত্রকল্পের প্রাচুর্য দেখা যায়। আর অনুবাদ এবং অনুসারী সাহিত্যের কথা যদি আমরা বলি, তো এই সময়ে সংস্কৃত এবং ফার্সি সাহিত্য বাংলায় অনুবাদের পাশাপাশি আঞ্চলিক কাহিনী অবলম্বনে একটা স্বতন্ত্র সাহিত্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। যেমন অদ্ভুত আচার্যের কথা যদি আমরা বলি, রামায়ণের অনুবাদ তিনি করেছেন। যদিও কৃত্তিবাস উজার রামায়ণ অধিক পরিচিত, তবু অদ্ভুত আচার্যের অনুবাদ লোক সমাজে প্রচলিত ছিল। আর কাশিরাম দাসের কথা এখানে রয়েছে তোমাদের সিলেবাসে। তো কাশিরাম দাস তিনি মহাভারতের অনুবাদ করেছেন। তো তার রচিত কাব্যের নাম কাশিদাসী মহাভারত। তো তার একটা সহজ বুদ্ধ এবং সুললিত অনুবাদ ছিল তার এই মহাভারতের মধ্যে, যেটা সাধারণ মানুষের মধ্যে মহাভারতের গল্পকে খুব জনপ্রিয় করে তুলেছিল। তো চন্দ্রাবতী আরেকজন লেখিকা, হয়তো তোমরা নামটা নতুন শুনে থাকবে। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। অর্থাৎ চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এটার উপর তোমাদের 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো তিনিও একটি স্বতন্ত্র রামায়ণ রচনা করেছিলেন, তো যেখানে রামের পরিবর্তে সীতার দৃষ্টিকোণ থেকে কাহিনীটাকে বর্ণনা করা হয়েছিল। তো এটি তার মলুয়া এবং কেদুলি, এগুলো হচ্ছে পালাগান, বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য পালাগান, মলুয়া, কেদুলি। তো এই সমস্ত যে পালাগানগুলো, এই পালাগানের মতো লোকসাহিত্যেরও একটা অংশ হিসেবে এগুলো আত্মপ্রকাশ করেছিল।
তো তার সাহিত্য মূলত মৈমনসিংহ গীতিকার অন্তর্গত ছিল। গীতিকার তো বিভিন্ন ক্লাসিফিকেশন ছিল, গীতিকার উপরে তোমরা পড়বে, তোমাদের সিলেবাসে রয়েছে। এর মধ্যে একটা ভাগ ছিল মৈমনসিংহ গীতিকা। তো এই মৈমনসিংহ গীতিকার অন্তর্গত ছিল তার এই লেখার যে স্টাইল বা ধরনী। তো এবার আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আরেকজন খ্যাতনামা কবিকে নিয়ে, যার নাম হচ্ছে দৌলত কাজী। তো এই দৌলত কাজী তিনি সতী ময়না এবং লুর চন্দ্রানী এই দুটি কাব্য তিনি রচনা করেছিলেন, কিন্তু এগুলো অসমাপ্ত ছিল, এগুলো সমাপ্ত তিনি করে যেতে পারেননি। তিনি আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তো বিশেষত্ব ছিল তার লেখার মধ্যে, যেমন এটি ছিল হিন্দু ও মুসলমানের প্রেম কাহিনী ভিত্তিক একটি রোমান্টিক আখ্যান কাব্য। তো ফার্সি সাহিত্যের প্রভাব তার কাব্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আর আলাওল, যিনি সেই আরাকান রাজসভার আরেকজন বিখ্যাত কবি হিসেবে আত্মপ্রকাশ করেছেন, এমনকি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে অভিহিত করা হয়েছে। তো তার শ্রেষ্ঠ কাব্য ছিল মালিক মোহাম্মদ জয়সির হিন্দি পদুমাবত কাব্যের অনুবাদে অবলম্বনে রচিত একটা কাব্য, যেটার নামকরণ করা হয়েছিল পদ্মাবতী। তো এই পদ্মাবতী কাব্যটা কে লিখেছেন? এই পদ্মাবতী কাব্যটা লিখেছেন কে? আলাওল। তোমরা মনে রাখবে, তো এটার উপরে শর্ট কোশ্চেন আসতে পারে। তো এছাড়া তিনি সয়ফুলমূলক এবং বদিউজ্জামান, তারপর হপ্ত পয়কর ইত্যাদি আরও কিছু কাব্য তিনি রচনা করেছেন। তো আরেকটা মূল যে বিষয়টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে, তো আলাওলের আগে যিনি ছিলেন তার নাম ছিল দৌলত কাজী, এবং দৌলত কাজী তো তার কাব্যগুলো অসমাপ্ত রেখেছিলেন, তার সতী ময়না এবং লুর চন্দ্রানী, তার সেই অসমাপ্ত কাব্যগুলিকেও সমাপ্ত করেছিলেন আলাওল। তো এটার উপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে দৌলত কাজী যে অসমাপ্ত কাব্য সতী ময়না লুর চন্দ্রানী এগুলো সমাপ্ত কে করেছিলেন? সমাপ্ত করেছিলেন আরাকান রাজসভার একজন বিখ্যাত কবি, যার নাম ছিল কি? আলাওল। তো তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আলাওল, যার কথা আমরা বলছি, তিনি ফার্সি এবং হিন্দি সাহিত্যের পাশাপাশি ভারতীয় পুরাণ এবং দর্শনের সাথে পরিচিত ছিলেন। তার কাব্যে রোমান্টিকতা, তারপর ধর্মতত্ত্ব, তারপর উচ্চমানের শিল্পরস এগুলোর সমন্বয় ঘটেছে। তো এই সময়কালটি প্রমাণ করে যে চৈতন্যদেব কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন না, তার ভাবাদর্শ বাংলা সাহিত্যকে নতুন পথে চালিত করেছিল। একদিকে যেমন চৈতন্য চরিত কাব্য এবং বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি অনুবাদ এবং অনুসারী যে বিভিন্ন সাহিত্যগুলো যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, এগুলো বাংলা সাহিত্যের ভিত্তিটাকে আরও মজবুত করেছে এবং লোকমানুষে ধর্ম এবং ইতিহাসের ধারণাটাকে সঞ্চারিত করেছে। তো এই যুগটি আমাদের বাংলা ভাষায় একটা স্বর্ণালী অধ্যায় হিসেবে অবশ্যই পরিচিত রয়েছে। তো মোটামুটি এই ছিল তোমাদের ইউনিট 2-এ যে টপিকগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা টপিক এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিয়ে পড়াশোনা করা উচিত, কারণ পরীক্ষাতে অনেক সময় আনকমন প্রশ্ন আসে। তো আনকমন প্রশ্ন আসলে মোটামুটি কনসেপ্টটা যদি একটু তোমাদের ক্লিয়ার থাকে, তখন তোমরা নিজে থেকে কিছু লিখতে পারবে। তখন দেখা যাবে যে পরীক্ষাতে কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে না। তার জন্য আলোচনাগুলো শোনা একান্ত দরকার। তাছাড়া আলোচনাগুলো শুনলে, বুঝলে, তো এই ইউনিট ভিত্তিক যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট যেগুলো পড়তে হয়, এগুলো তোমাদের মুখস্থ করতে মনে রাখতে সুবিধা হয়। আর আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্ম বলতে মোবাইল অ্যাপ্লিকেশনে, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে স্কুল অফ মেরিট নামে, ওই অ্যাপটা তুমি ইনস্টল করে নিতে পারো তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসোনি। কারণ ওই অ্যাপটার মধ্যে আমি তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন দিচ্ছি, তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের উত্তর রেডি করে দিচ্ছি। অর্থাৎ একটা কমপ্লিট সলিউশন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া যায়। যদি মনে করো আমাদের সাথে অনলাইনে ক্লাস করবে, বাড়িতে ঘরে বসে তুমি পড়াশোনা করবে এবং সবার আগে তুমি স্টাডি ম্যাটেরিয়াল পাবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসার জন্য শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে তোমাকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আর বিস্তারিত জানতে এই বিষয়ে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে আরেকটি ইউনিটের আলোচনা নিয়ে।